দিল্লি বাড়ির লড়াইয়ে প্রতিনিয়ত চুলচেরা বিশ্লেষণ। আজকে আমাদের আলোচনায় রয়েছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র নিয়ে। এই লোকসভা কেন্দ্রে 2024 সালে কার জয় পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শেষ হাসিটা কে হাসবে, শেষ আবির খেলাটা কে খেলবে, তাই নিয়েই আজকে আমাদের একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি সবার প্রথমে এই লোকসভার অভ্যন্তরে 2024 সালে প্রার্থীগণদের একটু পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষে রয়েছে অসীম কুমার সরকার, যিনি নদিয়া জেলার হরিণঘাটার বিজেপি বিধায়ক, যিনি কবি গান করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছেন ডক্টর শর্মিলা সরকার, যিনি একজন পেশায় চিকিৎসক, রাজনীতিতে একেবারে নতুন মুখ। বাম কংগ্রেস অর্থাৎ জোটের পক্ষে রয়েছেন নীরব খাঁ, যিনি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সকাল থেকে সন্ধে পর্যন্ত রাজনীতির সঙ্গেও থাকেন। এবার 2019 সালে এই লোকসভার অভ্যন্তরে যে রেজাল্ট হয়েছিল, সেই রেজাল্ট নিয়ে আমি একটু আপনাদেরকে আলোচনা করে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষে সুনীল মণ্ডল ভোট পেয়েছিলেন 44.51%। বিজেপির পক্ষে পরেশচন্দ্র দাস, যিনি ভোট পেয়েছিলেন 38.31%। সিপিএমের পক্ষে ঈশ্বরচন্দ্র দাস, যিনি ভোট পেয়েছিলেন 12.22%। কংগ্রেসের পক্ষে সিদ্ধার্থ মজুমদার, যিনি ভোট পেয়েছিলেন 2.67%। 2019 সালে এই লোকসভার অভ্যন্তরে সুনীল মণ্ডল প্রায় 89,000-এরও বেশি ভোটে জয়লাভ করে। আমি প্রত্যেক প্রার্থীকে নিয়ে আলোচনায় আসব। সবার প্রথমে আমি আসব তৃণমূল কংগ্রেসে ডক্টর শর্মিলা সরকারকে নিয়ে। তিনি কেন এই লোকসভার অভ্যন্তর থেকে বিপুল ভোটে জয় লাভ করতে পারে, তার অনেকগুলো কারণ রয়েছে। আমরা সেই মেন কারণগুলোকে নিয়ে আলোচনা করছি। আমরা একটু আগেই দেখলাম যে 2001 নম্বর পয়েন্ট, 2019 সালে 89,000-এরও বেশি ভোটে সুনীল মণ্ডল জয় পেয়েছিল। সেই 89,000 ভোটটা ক্রস করা অন্য দুই রাজনৈতিক দলের পক্ষে ক্রস করা অনেকটা কঠিন কাজ, আমি অন্তত মনে করি। আমরা 2 নম্বরে যেটা রেখেছি যে বিধানসভা নির্বাচন। 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই 21 সালের বিধানসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অভ্যন্তরে যে 7টা বিধানসভা রয়েছে, সেই 7টা বিধানসভা হলো রায়না, জামালপুর, কানলা, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর আর কাটোয়া। সেই 7টা বিধানসভা থেকেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়। তাহলে সেই বিধানসভা ভোটেও কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে কিন্তু এগিয়ে রয়েছে অন্য দুই দলের থেকে। আমরা 3 নম্বর যে পয়েন্টটা রেখেছি যে অন্যান্য জায়গায় একটা লক্ষ্মী ভাণ্ডার ট্রেন্ড কিন্তু কাজ করছে। মানে একেবারে পাড়া গাঁয়ের যে মহিলারা তারা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে অনেকটা আনন্দিত, দেখে মনে হয় সেই ভোটটা কিন্তু তারা পেতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। 5 নম্বর কিন্তু একটা সংগঠন, মানে তৃণমূল কংগ্রেসের কোথাও গ্রামগঞ্জলে পঞ্চায়েতের অভ্যন্তরে ছোটোখাটো গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও অন্যান্য লোকসভার থেকে এই লোকসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের সংগঠন কিন্তু অনেকটা মজবুত, অনেকটা শক্তিশালী। সবার শেষে যেটা কথা বলবো, এটা নিয়ে প্রভাব পড়বে কি না সেটা আমরা বলতে পারছি না, কিন্তু প্রভাব পড়লেও পড়তে পারে। বিজেপির পক্ষে যিনি রয়েছেন অসীম কুমার সরকার, তার শিক্ষাগত যোগ্যতা 4th শ্রেণী পাস। আমরা এটা গুগল ও অন্যান্য সংবাদপত্র থেকে জানতে পেরেছি। আমরা গুগল থেকে বা সংবাদপত্র থেকে জানলাম যে তিনি 4th শ্রেণী পাস। এইটা কিন্তু দেখে যারা যারা অনেকটা শিক্ষিত মানুষ, তারা ভোট দেবেন কিনা জানি না, যে আমার লোকালয়ের যে সমস্যা সেটা পার্লামেন্টে গিয়ে উনি কথা বলতে পারবেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে। সবার শেষে আমরা যেটা বলবো যে 3 জন প্রার্থীর মধ্যে 2 জন প্রার্থী কিন্তু এই লোকসভার অভ্যন্তরেই বাড়ি। শুধুমাত্র এই অসীম কুমার সরকার, তিনি কিন্তু এই লোকসভার অভ্যন্তরে তার বাড়ি নয়। এবার আমরা যেটা আলোচনা করব যে অসীম সরকার তিনি এই লোকসভা থেকে কোন 2টো কারণে জিততে পারে। 2টো কারণ রয়েছে। আমরা প্রথমে তো বলবো যে তিনি পরেশচন্দ্র দাস বিজেপির, তিনি ভোট পেয়েছিলেন 38.31
31 আর সুনীল মণ্ডল 44.51, মানে ওই 6% ভোটের এদিক ওদিক। যদি অসীম কুমার সরকার ওই যে তারা যে প্রচারটা চালাচ্ছে এই লোকসভার অভ্যন্তরে সন্দেশখালি এবং এসএসসি দুর্নীতি, এই দুটো কারণ দেখিয়ে যদি মানুষের মধ্যে সাড়া ফেলতে পারে আর ওই 6% ভোট যদি টানতে পারে এবং আগের পূর্বের 38% ভোট যদি ধরে রাখতে পারে, তবেই কিন্তু একটা জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। বারবার করে বলছে কিন্তু ওই 38% ভোট তো ধরে রাখতেই হবে এবং 6% ভোট বিভিন্ন প্রচারের মাধ্যমে এটাকে টানতে হবে। যদি এটা সম্ভব হয় তবেই তিনি এই লোকসভার অভ্যন্তরে জয় পেতে পারে। তবে জয় পাওয়াটা খুব একটা কঠিন কাজ সেটা কিন্তু নয়, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নয়, সম্ভব হতেও পারে। এবার আমি আসব বামেদের পক্ষে নীরব খা নিয়ে। তবে আমি বলবো যে এই লোকসভার অভ্যন্তরে নীরব খা জয় পাওয়ার সম্ভাবনা অন্যান্যদের থেকে অনেকটা কম। আবার বলছি, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নয়, সম্ভব হতেই পারে। তবে এটা বলতে পারি যে তাদের পক্ষে ঈশ্বরচন্দ্র দাস, যিনি গত লোকসভার প্রার্থী ছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 12.22%। সেই পার্সেন্টটা কিন্তু এবার অনেকটাই কিন্তু বাড়বে, কারণ 2019 সালে বামেদের যে সংগঠন ছিল, এবার 2024 সালে অনেকটাই মজবুত, তার সংগঠন একটু অনেকটা প্রভাব বিস্তার করেছে, অনেকটা কিন্তু বাড়বে, কারণ সাধারণ মানুষ কিন্তু বামেদের সঙ্গে আসছে। এটা তাদের মিটিং, মিছিল, পথসভা থেকে আমরা পরিষ্কার ছবির মতো দেখতে পাচ্ছি। তবে এই 3জন প্রার্থীর মধ্যে 2জন তো এই লোকসভার অভ্যন্তরে বাড়ি, একজন তো বহিরা অন্য জায়গায় তার বাড়ি। তবে এই 3 জনের মধ্যে সবথেকে পলিটিক্যাল এডুকেশন মানে রাজনৈতিক শিক্ষা যদি বেশি থাকে, আমি মনে করি নীরব খার সবথেকে বেশি রাজনৈতিক শিক্ষা রয়েছে। কারণ তিনি একেবারে দেওয়ালে চুন দেওয়া থেকে শুরু করে মানে পার্টি অফিসে বসে পোস্টার লেখা সব কাজ কিন্তু তিনি নিজে হতে পারেন। দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া, মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ, তার নিবিড় সম্পর্ক, তিনি সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন। এটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যাই হোক, আমাদের কিন্তু 4 জুন অপেক্ষা করতেই হবে, এখান থেকে শেষ হাসিটা কে হাসবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারকে সময় দেবেন।